তো আজকে প্রথম জিনিসটা পড়বো সেটা হচ্ছে অ্যাসিড কাকে বলে। অ্যাসিড কাকে বলে? যে সমস্ত হাইড্রোজেন গঠিত যৌগ, মানে যে সমস্ত যৌগের মধ্যে হাইড্রোজেন রয়েছে, এটা কে বলছে সবাই জানতে পারে, আর্নিনিয়াস বলছে। তাহলে আমরা যখনই লিখবো অ্যাসিড বা ক্ষার কাকে বলে, তার প্রথমে সংজ্ঞাটা আমি এরকমভাবে লিখবো, আর্নিনিয়াসের মত অনুসারে যে সকল হাইড্রোজেন গঠিত যৌগ বা যে সকল, ইংলিশে লিখবি তোরা, হ্যাঁ, যে সকল হাইড্রোজেন গঠিত যৌগ জলীয় দ্রবণে ক্যাটায়ন হিসাবে H+ আয়ন দেয়। মানে হচ্ছে ধরে না, আমরা যদি কোনো একটা অ্যাসিডকে ভাঙি, সেই যেমন একটা HCl একটা অ্যাসিড, এই HCl অ্যাসিডটা যখন জলীয় দ্রবণে ভাঙবে তখন একটা H+ আয়ন দেবে আর একটা Cl- আয়ন দেবে। তাহলে দেখ এখানে ক্যাটায়ন রূপে, মানে প্লাস আয়ন রূপে কী দিল, H+ দিল, আর অ্যানায়ন রূপে Cl- দিচ্ছে, কখনো আবার CH3COO- দিচ্ছে, হ্যাঁ, কখনো SO4 দেবে। কিন্তু স্পেসিফিক্যালি ক্যাটায়ন রূপে সবসময় একটু H+ আয়নটাকেই দেবে, ঠিক আছে? তো তাদের আমরা কী বলবো, তাদের আমরা বলে দেবো অ্যাসিড, ঠিক আছে? তো এইরকমভাবে বিভিন্ন ধরনের অ্যাসিড রয়েছে, ঠিক আছে? যেমন ধরুন আমরা যদি কতগুলো অ্যাসিডের নাম তোদের বোঝাতে চাই, যেমন ধরনের, যেমন ধর এই যে এখানটা আমরা লিখে নিতে পারি, যেমন ধরে না একটা অ্যাসিডের নাম বলছি ধরনের H2SO4। আজকে আমরা H2SO4 নিয়ে বেশিটা পড়বো যেহেতু, তো H2SO4 একটা অ্যাসিড। তো H2SO4 আমরা কী বললাম, যে এ যখন ভাঙবে তখন ক্যাটায়ন রূপে কী দেবে, H+ আয়ন দেবে, H+ আয়ন দেবে, তবেই এ অ্যাসিড। আর অ্যানায়ন রূপে যা খুশি দিতে পারে, কিন্তু আমরা জানি এখানে অ্যানায়ন হিসেবে ভাঙলে SO4 মাইনাসকে আমরা অ্যানায়ন হিসেবে পাবো। তাহলে এই যে H+ দেওয়ার ঘটনা কোনো জলীয় দ্রবণ, জলীয় দ্রবণ কাকে বলে? এটাকে জলের মধ্যে গুললে যে দ্রবণটা পাওয়া যাবে তাকে বলবো জলীয় দ্রবণ। তাহলে জলীয় দ্রবণ হিসেবে আমরা এখানে হাইড্রোজেনকে দেবে, ঠিক আছে? তাহলে ক্ষার কাদের বলবো? যাদের হচ্ছে তো, যারা দ্রবীভূত হয়ে কেবলমাত্র OH- আয়নগুলোকে দেবে। যেমন দেখ এই যে এই NaOH ক্ষার, NH4OH ক্ষার, KOH ক্ষার বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই ক্ষারগুলো যারা আছে তারা সবাই দেখ অ্যানায়ন রূপে OH- দিচ্ছে, এবং ক্যাটায়ন রূপে বিভিন্ন ক্যাটায়ন দিচ্ছে, কেউ পটাশিয়াম দিচ্ছে, কখনো ক্যালসিয়াম দিচ্ছে, কখনো NH4 দিচ্ছে, কিন্তু সবার মধ্যে একটা কমন জিনিস, সবাই OH- দিচ্ছে। তাই এদের আমরা বলবো ক্ষার। কী বলবো এদের আমরা? ক্ষার বলবো। এবার ক্ষারের কিছু সীমাবদ্ধতা রয়েছে আর্নিনিয়াসে, সেটা আমরা পরে পড়বো, এখন থাক। এই সীমাবদ্ধতা তোদের বইয়ের মধ্যে কোথাও না কোথাও আছে, সেটা দেখা যাবে, ঠিক আছে? এবার যে ইম্পর্টেন্ট জিনিসটা রয়ে যাচ্ছে সেটা হচ্ছে তোমার লিটমাস। লিটমাস মানে আমাদের যে যে কোনটা, মানে কোনটা আম্লিক কোনটা ক্ষারীয় সেটা জানার জন্য আমরা কি লিটমাসকে ইউজ করবো। লিটমাস সাধারণ অবস্থায়, মানে যদি সামান্য তুই সাধারণ জল নিস যার মধ্যে কোনো পিএইচ নেই, সেটা দেখাবে বেগুনি, কিন্তু যখনই তুই আম্লিক দ্রবণ দিবি তখন দেখাবে লাল, এবং যদি তুই ক্ষারীয় দ্রবণ দিস সেটা দেখাবে নীল। তাই লাল হচ্ছে একটা ধরনের মানে কঠিন জিনিস, বা যেটা হচ্ছে মানে একটা খারাপ জিনিসকে ইন্ডিকেট করে, তাই লাল হলে আম্লিক। অ্যাসিড একটু বাজে জিনিস, মানে একটু খতরনাক, তাই লাল। ফেনাফথলিন হচ্ছে বর্ণহীন, ঠিক আছে? আমলিক দ্রবণও বর্ণহীন, কিন্তু ক্ষারকীয় দ্রবণে তোর হচ্ছে গোলাপি, ঠিক আছে? মিথাইল অরেঞ্জটা কিন্তু খুব বারবার আসে, ঠিক আছে? মিথাইল অরেঞ্জের মধ্যে লালচে গোলাপি, কার মধ্যে? অ্যাসিডিকের মধ্যে, আর হলুদ হচ্ছে ক্ষারকের মধ্যে। মিথাইল রেড এবং লাল কমলা হলুদ, ঠিক আছে? কমলা লাল হলুদ, এটা দেখে নিবি। আচ্ছা, এরপর একটা জিনিস তোকে জানতে হবে, সেটা হচ্ছে লিটমাস। লিটমাসটা কি? এটি বেগুনি, মানে এটি বেগুনি প্রকারের রঞ্জক, মানে এটা সাধারণ অবস্থায় যদি জলে দিস সেটা বেগুনি কালারে দেখাবে, ঠিক আছে? এটা এবার সেদিন পড়েছে এটা থাইলোফাইট শ্রেণীর অন্তর্গত লাইকেন সম্পর্কে আমরা পরে সায়েন্সে পড়বো আরও, ঠিক আছে? লাইকেন থেকে পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, কতগুলো কৃত্রিম দেশ এরকম দেখো, তাহলে এই থাইলাকয়েড থেকে পাওয়া যায় বলে লিটমাসকে আমরা বলবো তোমার হচ্ছে বায়োলজিক্যাল বা মানে উদ্ভিদ থেকে পাওয়া যায় বা প্রাণী জগৎ থেকে পাওয়া যায়। কিন্তু যেগুলো কৃত্রিমভাবে তৈরি করা হয়, মানে হচ্ছে ফেনফথ্রিন, মিথাইল অরেঞ্জ, ঠিক আছে, মিথাইল রেড, এরা হচ্ছে পরীক্ষাগারে তৈরি হয়, এদের বলা হচ্ছে কৃত্রিম নির্দেশক। আর এইগুলোকে বলছে তোমার, এগুলো প্রকৃতি থেকে পাওয়া যায় বা বায়োডিগ্রেডেবল। এবার দেখ, এবার যে জিনিসগুলোর জন্য সবচেয়ে সমস্যা হয় সেটা তোমার অ্যাসিডের রিয়াকশন, ঠিক আছে? আমরা প্রথমে আজ বলবো সালফিউরিক অ্যাসিড H2SO4 জন্য, ঠিক আছে? আচ্ছা, H2SO4 দিয়ে শুরু করবো। আচ্ছা, H2SO4 কি একটা অ্যাসিডিক, কারণ তার মানে কি H2SO4 ভেঙে কী হবে, H+ আয়ন দেবে আর SO4 আয়ন দেবে, ঠিক আছে? যেহেতু অ্যাসিড, এটা সবসময় বেসের সাথে রিয়াকশন যখনই করবে তখন সল্ট তৈরি করবে আর সাথে জল তৈরি করবে। তাহলে প্রথম বিক্রিয়াটা হচ্ছে তোমার ক্ষারের সাথে বিক্রিয়া বা বেসের রিয়াকশন উইথ বেস। বেসে একটা বেস আমি ধরে নেবো, যেমন হচ্ছে NaOH একটা মারাত্মক বেস আমরা আজ দেখেছি, ঠিক আছে? তো এই মারাত্মক বেসের বেস দিয়ে কিছু মানে রিয়াকশন আমরা দেখবো আজকে, মানে এখানে তাহলে সুবিধা হবে তোদের। যেমন ধর এই যে NaOH, তাহলে NaOH যখন ভাঙবে তখন কী কী আকারে ভাঙবে? একটা Na+ আয়ন ভাঙবে আর OH
মাইনাস আয়নে ভাঙবে, তাহলে এনএটা কি ক্যাটায়ন হিসেবে ভাঙছে, আর ওএইচটা কি অ্যানোন হিসেবে ভাঙছে। H2SO4টা ভাঙবে কি 2H প্লাস SO4 2 মাইনাস। আমি বললাম যে অ্যাসিডটা জলীয় দ্রবণে H প্লাস আয়নটা দেবে, তাহলে 2H প্লাস আয়ন ভাঙবে আর SO4 2 মাইনাস আয়ন ভাঙবে। তো এই যে ক্ষারের যে সোডিয়ামটা আছে না, এর চেষ্টা করবে সবসময় এর এই মানে ক্যাটায়ন দুটো সরিয়ে ও নিজে বসতে। তো এখান থেকে এই সোডিয়ামটা চলে আসবে হচ্ছে রিপ্লেস করে এই 2H-কে, এবং 2H-কে রিপ্লেস করে দেবে, এবং রিপ্লেস করে তো সেখানে ঢুকে গিয়ে ও NaHSO4 মাইনাস তৈরি করছে। এবার দেখো এই যে এখানে একটা এনে ছিল আর এখানে দুটো H2 ছিল, এই জায়গাটা ঠিক এই জায়গাটা এনে দুটো H2 ছিল, তাহলে একটা এনে সরি যেহেতু একটা এনে ছিল আর এখানে ছিল তোমার দুটো H, ঠিক আছে। তো এই একটা এনে H-কে রিপ্লেস করবে আর একটা H থেকে যাবে, তাই এখানে NaHSO4 তৈরি হচ্ছে, সোডিয়াম থায়োসালফেট, এর নামটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর সাথে থেকে তৈরি করছে জল, কারণ আমরা সবসময় ওয়াটারের জল তৈরি করি। এবার যদি বলে যে এই রিয়াকশানটা যদি আরও কিছুক্ষণ স্থায়ী হয়, যদি বা সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা যদি একটু বেশি হয়ে যায়, তখন কী হবে, এখানে একটা এনে ছিল, এবার দুটো এনে তৈরি চলে আসবে। তো এই দুটো এনে এই দুটো হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে দেবে, না এখন দুটো এনে আছে এবং তার সাথে দুটো হাইড্রোজেন রয়েছে, তাহলে এই দুটো এনে এই দুটো হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে দেবে, তাই দিয়ে তৈরি করবে Na2SO4, মানে এইখানে আর কোথাও হাইড্রোজেন থাকবে না, তাই Na2SO4 প্লাস H2 তৈরি করবে, ঠিক আছে। আচ্ছা, এবার রিয়াকশানগুলোতে আসি। এবার রিয়াকশানগুলোতে যদি তুই যাস, আমরা দেখবো হচ্ছে তোর এই যে এবার রিয়াকশানগুলো হচ্ছে মেটাল কার্বনেটের সাথে। মেটাল কার্বনেট কারা, মেটাল আর কার্বন ডাইঅক্সাইড মিলে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে মেটাল কার্বনেট, সোডিয়াম, এটা বলছে সোডিয়াম বাইকার্বনেট। তাহলে আমি প্রথম এটা বলে দিই, মেটাল কার্বনের সাথে রিয়াকশানে কী হবে। দেখ, মেটাল কার্বনেট সবসময় H2SO4 সাথে যখন রিয়াকশন করবে বা যে কোনো অ্যাসিডের সাথে যখন রিয়াকশন করবে তখন মেটাল সালফেট তৈরি করবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, হাইড্রোজেন তৈরি করবে, ঠিক আছে। মেটাল তিনটে যেহেতু কার্বন ডাই যখন দেখবি যখনই কোথাও কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে তার সাথে 90% চান্স H2O বা H2 এই দুটোর মধ্যে কোনো একটা উৎপন্ন হতে পারে, ঠিক আছে। দেখতে সোডিয়াম কার্বনেট একটা মেটালিক কার্বনেট, সোডিয়াম কার্বনেট নিচ্ছি সোডিয়াম বাইকার্বনেট, তুই এখানে ম্যাগনেসিয়াম বাইকার্বনেট যা খুশি ধরতে পারে, এখানে এনাটুর জায়গায় MgCO2 হতে পারে, ঠিক আছে। তো দেখ এখানে কী করবে, আবার সেই সেম কেজ, এই H2টাকে রিপ্লেস করবে কে, এই দুটো এনে Na2SO4 আর H2O আর CO2 তৈরি করবে, ঠিক আছে। কী হচ্ছে, এই SO4টা তো কনস্ট্যান্ট থাকলে এখান থেকে দুটো এনে চলে আসলো। এবার দেখ এইখান থেকে যে দুটো H2 গেল, একটা H2 এখান থেকে একটা অক্সিজেন নিয়ে, মানে এই যে এখানে যে কার্বন ডাইঅক্সাইড আছে, এই কার্বন ডাইঅক্সাইড থেকে একটা অক্সিজেন নিয়ে নেবে, ঠিক আছে। এখানে CO3 ছিল এটা, তাহলে CO3 থেকে একটা অক্সিজেন নিয়ে একে CO2 করে দেবে আর নিজে H2 এখান থেকে একটা এই দুটো H2 নিয়ে একটা জল তৈরি করে দেবে, দিয়ে এই রিয়াকশানটা তৈরি করা হবে, ঠিক আছে। সেমভাবে এই সোডিয়াম বাইকার্বনেটের ক্ষেত্রেও তাই, সোডিয়াম বাইকার্বনেটের ক্ষেত্রে কী হবে, সোডিয়াম বাইকার্বনেট H2SO4 এর সাথে রিয়াকশন করবে, দিয়ে দেখো সেম Na2SO4 আর H2, দেখো তুই এখানে যে কটা রিয়াকশন হলো সবসময় দেখবি এই SO4 এর মাত্রা যেহেতু 2, তাই হয় Na2 হবে, নাহলে NaHSO4 হবে, যাই হোক একটা রিয়াকশন হবে। আচ্ছা, এবার হচ্ছে মেটালের সাথে রিয়াকশন, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। মেটালের সাথে দুরকমভাবে রিয়াকশন করে, ঠিক আছে। মেটালের সাথে দুরকমভাবে রিয়াকশন করে, তুই যদি লক্ষ্য করে দিস এই যে সক্রিয়তার সারি দেখছিস, এই যে H অবধি, ঠিক আছে, এই H অবধি এই যতগুলো মেটাল আছে এর ওপরের মেটালগুলোর সাথে এই H2SO4 সাধারণ উষ্ণতায় বা যে কোনো অ্যাসিড সাধারণ উষ্ণতায় রিয়াকশান করবে, যে কোনো অ্যাসিড মনে রাখবে এটা, হ্যাঁ, আমি যখন পরে অ্যাসিডগুলো পড়বো সেখানেও পাবি, যে কোনো অ্যাসিড মোটামুটি সাধারণ উষ্ণতায় বিক্রিয়া করে থাকে, ঠিক আছে। যেমন ধরেন নর্মাল রিয়াকশান ক্ষেত্রে মানে লঘু মানে হচ্ছে তো নর্মাল সলিউটেড H2SO4 মানে হচ্ছে H2 আনকনসেন্ট্রেটেড বা কম কনসেন্ট্রেটেড, ঠিক আছে। যখনই এর জিঙ্কের সাথে বা ম্যাগনেসিয়ামের সাথে এরকম যদি রিয়াকশন করবে লঘু উষ্ণতায়, আর যখনই এরা এই ওপরে যে এই যে এখান থেকে ধরুন এই অবধি, ঠিক এই সাইড অবধি যতগুলো রিয়াকশান হবে বা এটাকেও ধরতে পারিস, যতগুলো রিয়াকশান হবে সবগুলো কিন্তু লঘু H2SO4 বা মানে যে অ্যাসিড যে H2SO4 এর কনসেন্ট্রেশনটা কম সেটা এবং কম উষ্ণতায় বা অল্প উষ্ণতায় হবে, এবং রিয়াকশন করে কী হবে ZnSO4 বা MgSO4 প্লাস H2। দেখ এখানে কিন্তু H2 উৎপন্ন হয় না, এই ভুলটা যেন করে আসবে না, যখন মেটালের সাথে রিয়াকশন হবে তখন কিন্তু হাইড্রোজেন উৎপন্ন হবে, কিন্তু অন্য কোনো কিছু উৎপন্ন হবে না, ঠিক আছে। কিন্তু দেখ এই যে কপার, হাইড্রোজেন, সোনা, হ্যাঁ, বা হচ্ছে তামা, এই যে রিয়াকশান এগুলো যে রয়েছে এগুলো কিন্তু সাথে কিন্তু রিয়াকশান করতে গেলে এই H2SO4 কিন্তু হবে হাই কনসেন্ট্রেটেড, কারণ এরা খুব প্রচণ্ড শক্তিশালী। এমনকি জিঙ্ক, এর মধ্যে থেকে এই যে জিঙ্ক থাকে না, জিঙ্কের ক্ষেত্রেও কিছুটা রিয়াকশানটা এরকমভাবে হয়, জিঙ্কের সাথে দুটো রিয়াকশান করতে পারে, একটা লঘুতেও করতে পারে আবার গাঢ়তেও করতে পারে। জিঙ্কের সাথে রিয়াকশান করে কী করবে, ধরুন আমি এখানে এই রিয়াকশানগুলোর মধ্যে ধরুন একটা রিয়াকশান হলো কপারের সাথে যখন এই H2SO4 রিয়াকশান করবি তখন কিন্তু H2SO4টা কনসেন্ট্রেটেড হতে হবে, মানে বেশি পরিমাণে থাকতে হবে, তাই এখানে আমরা COর সাথে যখন রিয়াকশন করবো সেটা 2H2SO4 এর সাথে রিয়াকশন করবো, এটা মোস্ট কনসেন্ট্রেটেড। এই যখন 2 বা 3 থাকবে এগুলো কিন্তু অনেক সময় কনসেন্ট্রেশন মানে কতটা গাঢ় সেটার উপর নির্ভর করছে, ঠিক আছে।
আচ্ছা, তাহলে দেখ সিইউ এই কপার এই হাইড্রোজেনটাকে রিপ্লেস করে দেবে, দিয়ে সিইউএসও তৈরি করবে, এই সালফার ডাইঅক্সাইড তৈরি করবে এবং H2 উৎপন্ন করে দেয়। দুটো ইম্পর্টেন্ট জিনিস। এখানে কিন্তু নর্মাল মেটালদের সাথে রিয়াকশান করলে কিন্তু শুধু হাইড্রোজেন উৎপন্ন হচ্ছিল, লঘু মানে সাধারণ উষ্ণতায় সাধারণ কনসেন্ট্রেশনে করলে H2 উৎপন্ন হবে, কিন্তু যখনই নিচের রিয়াকশানগুলো করতে যাবে তখনই কিন্তু হাই কনসেন্ট্রেশন লাগবে এবং সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করবে এবং H2 উৎপন্ন করবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন, ঠিক আছে। সবগুলো অ্যাসিডের ক্ষেত্রে এই রিয়াকশান এরকম ধরনের রিয়াকশানই হবে, সবসময় SO2 তৈরি করবে এবং H2 উৎপন্ন করবে। কারা? এই যে নিচের সক্রিয়তা শ্রেণীর যে সারিগুলো মানে এই যে জায়গাটা, ঠিক এই পয়েন্টের যতগুলো অ্যাসিড, লোহা, তামা যে ধাতুগুলো রয়েছে সেই ধাতুর সাথে যখন রিয়াকশান করবে এই নিচের ধাতুগুলোর ক্ষেত্রে কিন্তু সব সময় হাই কনসেন্ট্রেশন এবং হাই টেম্পারেচার, আমি যে লিখে দিলাম এখানে হাই টেম্পারেচার রিয়াকশান করবে, হাই টেম্পারেচার, ঠিক আছে। এখানে কার্বন ডাইঅক্সাইড এবং ম্যাগনেসিয়াম একটুখানি ব্যতিক্রমী ঘটে, বাট স্টিল দেখ এই যে বইটা এই বইটা আমি বাংলা বই থেকে দেখাচ্ছি। দেখ এই যে ধাতব কার্বনের সাথে রিয়াকশান করেছে, ঠিক আছে, ধাতুর সাথে বিক্রিয়া করে। দেখ এইখানে একটা লাইন তুই পাবি, এই যে ঠিক এই জায়গাটা দেখ, ধাতু সক্রিয়তা শ্রেণী এই যে সমস্ত ধাতুর অবস্থান কপারের নিচে সেগুলো শীতল বা সালফারের সাথে বিক্রিয়া করে না, ঠিক আছে, মানে নর্মাল সাথে বিক্রিয়া করে, মানে লঘু কপারের নিচের জিনিসগুলো লঘু এস্টের সাথে বিক্রিয়া করবে না। কারা করবে? তাহলে তারা কী করবে? জেরেন, এমজি, এমনকি সিউ, গাঢ় সালফিউরিক অ্যাসিড, উত্তপ্ত গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সালফার গন্ধযুক্ত সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে, যে SO2 গ্যাস উৎপন্ন করবে, জেরেন SO4 উৎপন্ন করবে, H2 উৎপন্ন করবে ওই। আর নর্মাল ক্ষেত্রে কিন্তু H2। আর এটা হাইড্রোক্লোরিক, এখানে একটা জিনিস মনে রাখবি, এই যে এটা HNO3 ক্ষেত্রে আমরা আবার পড়াবো। অ্যাকোয়া কাকে বলে? অ্যাকোয়া ইজ বা শক্তিশালী জল বলে। কেন বলে বলতো? এইটা না ওই HG, AU এদের ডুবিয়ে দিতে পারে। আচ্ছা, আবার লাস্ট একটা জায়গা আছে, এটা একটু পড়ে নেবো তাহলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, ধাতব বাইরে ক্যাটায়নটা আমরা জানি। আচ্ছা আচ্ছা, দেখ এই কিছু অ্যাসিড আছে, ঠিক আছে, কিছু অ্যাসিডের বিশেষ কিছু নাম আছে, যেমন হাইড্রোক্লোরাইড HCl, সালফার থেকে সালফিউরিক অ্যাসিড H2SO4, সোডিয়াম বা পটাশিয়াম নাইট্রেট HNO3। আচ্ছা, আর ফসফরাস অ্যাসিড H2PO পড়বো। ফসফরিক অ্যাসিড, বিশেষ করে ফসফরিক অ্যাসিড নামটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, H3PO4। আচ্ছা, আরেকটা জিনিস তো আমি যেটা পড়ানোর জন্য এখানে আরও লিখলাম সেটা হচ্ছে এই জায়গাটা দেখ, পিঁপড়ের পিঁপড়ের উৎস থেকে কি? ফর্মিক অ্যাসিড অ্যাসিডের সংখ্যাটা এখানে নেই, ফর্মিক অ্যাসিডের সংখ্যা হচ্ছে HCOOH, ফর্মিক অ্যাসিড, ঠিক আছে, HCOOH ফর্মিক অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, ভিনিগারের সংকেত হচ্ছে CH3COOH, ঠিক আছে। ল্যাকটিক অ্যাসিড HCOOH, ঠিক আছে, এটা নেই, এটা হচ্ছে HCOOH ল্যাকটিক অ্যাসিড, এই যে ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে। তেঁতুলে থাকে হচ্ছে টার্টারিক অ্যাসিড, অ্যাপেলে থাকে হচ্ছে ম্যালিক অ্যাসিড, ঠিক আছে। এবার কোন অ্যাসিডটা কোথায় অবস্থিত এটা একটু পড়ে নেবে, ঠিক আছে, আমি পিডিএফটা পাঠিয়ে দেবো।